গানের প্রসঙ্গে আসি। গানে এবার এর আগেও হয়েছে, প্রীতমকে অ্যাপিয়ার করেছে এবং শেষে তুমি একদম লাস্ট কাটে। কিভাবে আইডিয়াটা বিল্ড আপ হলো এবং বাকিশ কেউ এটাকে কপি বলে নাই, কিছু ওই সমালোচকরা কি। হ্যাঁ, মানে বলা হচ্ছে বাংলাদেশে অ্যাটলিট বলে, বাট ইটস গুড। মানে অ্যাটলিট আগেও বহু ডিরেক্টর এরকম স্কিনে আসছে। সাধারণ অনেক সিনেমা বানাচ্ছে আমাদের ডায়লগের উপরে অনেক বেশি খেয়ে দেবো, ভয় পাইছি রে দুইটা, বা শাকিব খানের। হ্যাঁ, মানে এই ডায়লগুলো দেখেন, এই কথাটা অন্যভাবে বলা যেত। হ্যাঁ, এটা হলো মেসি ডায়লগ বলে আর কি। গানের প্রসঙ্গে আসি। গানে এবার এর আগেও হয়েছে, প্রীতমকে অ্যাপিয়ার করেছে এবং শেষে তুমি একদম লাস্ট কাটে। কিভাবে আইডিয়াটা বিল্ড আপ হলো এবং বাকিশ কেউ এটাকে কপি বলে নাই, কিছু ওই সমালোচকরা কি। হ্যাঁ, মানে বলা হচ্ছে বাংলাদেশে অ্যাটলিট বলে, বাট ইটস গুড। মানে অ্যাটলিট আগেও বহু ডিরেক্টর এরকম স্কিনে আসছে। এই সবটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই যে আমরা ইন্টারভিউ দিচ্ছি, পৃথিবীতে অনেক দেশে এরকম ইন্টারভিউ হয়, বাট আমরা কেন বলি না যে তামিম ভাই এই প্রোগ্রামটা কোন প্রোগ্রামের কপি? আপনার ব্লেজার পড়ছেন এরকম টেবিলে, এই প্রশ্নই আমি একটা শো থেকে ইন্সপায়ার্ড। হ্যাঁ, আমার কথা কি যে এরকম কেন, মানে এটা শুধু সিনেমা ক্ষেত্রে কেন বলা হয় আর কি, অন্য কিছু ক্ষেত্রে কিন্তু বলা হয় না আসলে। তো আমার কথা কি, পৃথিবীর যেরকম টকশোগুলো একই রকম হবে, সিনেমাগুলোও কাছাকাছি হইতেই পারে। গ্যাংস্টারের মুভিগুলো সিমিলার হয় কিছু কিছু জিনিস। আপনার গ্যাংস্টারকে আপনি কি পড়াবেন? অবশ্যই আমার প্রশ্ন ছিল প্রীতমকে অ্যাপিয়ার করার ব্যাপারে প্ল্যানটা। প্রীতমকে যখন গান করছে তো আমার মনে হয়েছে যে আমি একটু এই গানটা যদি আমাদের একটু একদম সিনেমার শেষের দিকে আসে, আচ্ছা, আমি তো আমার মনে হয়েছে আমি প্রীতমকে অ্যাপিয়ার করাবো এখানে। ওকে, যেহেতু খুব অল্প সময় বারবার বলা হচ্ছে, এত অল্প সময়ে রাফি ছবি নামায় ফেললো এবং তোমার কিছু শুভাকাঙ্ক্ষী বলছিল বহুত ঝামেলা হবে, দেখেন কালার টালারে অমুক তেমন, কিন্তু আমি দর্শক হিসেবে কোনো ঝামেলা পাইনি। বেসিক টাইম ফ্রেমটা কেমন ছিল? তোমার আসলে একটা বড় ধরনের প্রেশার গিয়েছে কিনা? হ্যাঁ, প্রেশার ছিল অনেক, অবশ্যই প্রেশার ছিল। প্রেশার ছিল আসলে সময়ের না, প্রেশার ছিল এক্সপেকটেশনের প্রেশার। যখন থেকে সিনেমা ঘোষণা দিচ্ছে তখন মানুষ ভেবেই নিয়েছে রায়হান রাফি সাকিব খান একসাথে, মেগা স্টারের সাথে এবার রায়হান রাফি কি না কি হয়। আগের থেকে ওভার হাইপ ছিল এটা, কিন্তু টিজার বের হওয়ার আগের থেকেই হাইপ, ঘোষণার পর থেকে যে কিছু একটা হবে, ওইটা একটা প্রেশার ছিল যে মানুষের এক্সপেকটেশনকে আমি ধরতে পারবো কিনা। কারণ যে কোনো ডিরেক্টর তখনই ঝামেলায় পড়ে ক্যারিয়ারে যখন বড় স্কেলে ফেল করে। বড় স্কেলে কিন্তু জিতলেও অনেক বেশি সুবিধা, আওয়াজটা বেশি হয়, এবং ফল করলেও অনেক বড় অসুবিধা, কারণ ওইটাও আওয়াজ বেশি হয় যে ফেল করছে। ওইটা একটা রিস্ক ছিল, এক্সপেকটেশন পূরণ করতে হবে আমাকে। সময় নিয়ে ঝামেলা ছিল না, কারণ আমি অনেক বেশি প্রিপারেশন করছি। আমার টিমের প্রত্যেকটা মানুষ, সাকিব ভাই থেকে শুরু করে সবাই জানতো এক্স্যাক্টলি আমরা কি কি করতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাফি, অন দ্য সেট রোমান্টিক মুভিতে সাকিবের অনেক রকম রেফারেন্স আছে, যেটা ঠিক আছে এটার বাইরে এটা থেকে একটু অ্যাডাপ্ট করবো, বাট অ্যাকশন এবং এইরকম মাসালা, এরকম হার্ডকোর অ্যাকশনে সাকিবকে এর আগে আমরা দেখিনি। তো সেই জায়গায় অ্যাপিয়ারেন্স, দু একটা গল্প যা শেয়ার করা হয়নি, প্রচুর গল্প ছোট ছোট জায়গায় বলেছ, কি বলতে চাই? তুফানের পার্টটা আগে শুট করছি, তুফান যে পার্টটা, ক্যারেক্টার তুফান ক্যারেক্টারটা আগে শুট করছি আমরা। তো আমার তো শুট একটা স্টাইল আছে, আমি একটা স্টাইলে শুট করি। আমি কখনো কখনো স্ক্রিপ্ট দিই আর্টিস্টকে, কখনো কখনো স্ক্রিপ্ট দিই না, একবার পড়ার পর স্ক্রিপ্টটা আমি নিয়ে নিই। আচ্ছা। তো সাকিব ভাইয়ের সাথে যেহেতু প্রথম কাজ আমার, আমি তো টেনশনে ছিলাম এত বড় একজন স্টারের সাথে কাজ করবো, এত সিনিয়র মানুষ, অনেক সিনিয়র, অনেক সিনেমা করছে। বাট প্রথম দিন শুটিং করার পর আমাদের এত সুন্দর আমাদের মধ্যে টিউনিংটা হয়ে গেল, এবং সেকেন্ড হাফের অনেক কিছু আমি ইম্প্রোভাইজ করছি আর কি। আচ্ছা, স্ক্রিপ্টে ছিল, স্ক্রিপ্ট এরকম ছিল, আমি পড়ে বলছি ভাই আপনার স্ক্রিপ্ট পড়া লাগবে না, আপনি এটা করেন। সাকিব ভাইয়ের মধ্যে ভয়ঙ্কর একটা ভালো গুণ দেখলাম, উনি কপি করতে পারে খুব ভালো। আচ্ছা, যেভাবে বলছো ওইটা এক্স্যাক্টলি আমি যেটা বলতেছি অনেক সময় এক্স্যাক্টলি এর থেকে বেটার আউটপুট আমাকে দিচ্ছে। তখন তো আমি খুশি হয়ে গেলাম, এবং আমি একটা পর একটা সিন আমি ডিজাইন করা শুরু করলাম। ওকে। এবং উনি দুর্দান্তভাবে এক ক্যারেক্টার প্লে করা শুরু করলো। যখন তুফান ক্যারেক্টারটা একটাভাবে দাঁড়ায় গেল, তখন আমি ওই ক্যারেক্টারের মোতাবেক করে আমি যেভাবে আমার কাছে সিনেমাটা ম্যাজিকের মতো মনে হয়। তাই ভাই, শুধু রিটেন জিনিস, একটা বই লিখলাম, এটা শুট করে নিয়ে আসলাম, এটা আমার কাছে সিনেমা মনে হয় না। আমার সিনেমা একটা ম্যাজিক। আচ্ছা, আর একটা ক্যারেক্টারকে বিল্ড আপ করবো, সেই ক্যারেক্টারটা যেদিক যেদিক যাবে আমিও সেদিক সেদিক যাবো, আমি আমার মতো টুইস্ট করবো। আমার কাছে এটা একটা, অর্থাৎ একটা লাইন আপ নিয়ে শুরু করো, বাট দেখেন ফুল স্ক্রিপ্ট থাকে আমার সিনেমা, আমার সাথে যারা কাজ তারা জানে, বাট আমি আসলে ওইটার মধ্যে আটকায় থাকতে চাই না। আচ্ছা, মানে আমার কাছে সেটা যায় মনে হয় যে আমি আসলে এটা না, আমি এটা করবো। একই জিনিস তো অনেকভাবে করা যায়, সেটা আমি করি আসলে। সেই স্বাধীনতাটা আমি মনের মধ্যে রাখি, মানে আমি লক হয়ে যাই না যে আমি এক্স্যাক্টলি এটা শুট করে নেবো। আমার পুরো প্ল্যান শখ থাকে যে কি করব, কি হবে, পুরো ডিজাইন রেডি থাকে, কিন্তু কিভাবে কথা বলবে, সিনটা আমি কিভাবে ডিজাইন করবো
কোত্থেকে শুরু করবো, কোত্থেকে শেষ করবো, কি কি বলবে, এটা আমি চেঞ্জ করতে থাকি আমার মতো করে। এবার একটু আসি, এই বিষয়টা আমার সব ডিরেক্টরের কাছে জানতে চাওয়া হয়, বাট তোমার এখানে দেখলাম বেশ কিছু ডায়লগ ভাইরাল হয়েছে, সেটা চঞ্চল চৌধুরী বলি, সেটা শাকিব খানে বলি। এই যে ছোট ছোট লাইন, এইগুলো কি এমন হয় যে স্ক্রিপ্ট লেখা বা শুটিং সেটে তোমরা বিল্ড আপ করার চেষ্টা করো যে এটা আসলে মানুষের মুখে মুখে রটায় ছাড়বো? ব্যাপারটা কিরকম চ্যালেঞ্জ থাকে কিনা? না, একটা তো আমরা সাধারণ অনেক সিনেমা বানাচ্ছি, আমাদের ডায়লগের উপরে অনেক বেশি খেয়ে দেবো, ভয় পাইছি রে দুইটা, বা শাকিব খানের হ্যাঁ মানে এই ডায়লগগুলো দেখেন, এই কথাটা অন্যভাবে বলা যেত, এটা হলো মেসি ডায়লগ বলে আর কি, যেখানে হাততালি পাওয়া যায়। আমি দেখবেন সিনেমা হলে, আমি যখন সিনেমা রিলিজ হয় আমি কিন্তু হলে যাই। আচ্ছা, দুইটা কারণে যাই, একটা তো মার্কেটিং কারণে যাই, আসল মেইন কারণটা আসলে অনেকে জানে না, আমি আপনাকে বলি, আপনার প্রোগ্রামে আজকে বলি। মেইন কারণে যেটা যাই, আমার কাছে একটা জিনিস খুবই সবাই যেটা বলে যে আয়হান রাফি দর্শকের পালস বুঝে। দর্শকের পালস তো কিছুদিন পর চেঞ্জ হচ্ছে, বুঝবে কেমন ডিরেক্টর, মানে চোখ বন্ধ করে দর্শকের পালস বোঝা যাবে না আসলে। দর্শকের পালস বুঝতে হলে দর্শকের পাশে বসে সিনেমা দেখতে হবে, লুকায় লুকায় সিনেমা দেখতে হবে। আমি সিনেমা দেখতে যাই আসলে। আচ্ছা, শুধু নিজের ছবি না, না না, আমি অন্য ছবি দেখি, আমার নিজের ছবিও দেখি, যে কোথায় হাততালি দিচ্ছে, কোথায় বোরিং হচ্ছে। সিনেমা দেখার সময় আমার দর্শক হিসেবে মনে হয় এখানে এটা থাকলে ভালো হতো। তো একটা সিনেমা হচ্ছে একটা লার্নিং, একটা শিক্ষা। তো আমি ওই ফরম্যাটে ছবিটা বানানোর চেষ্টা করছি, যে কোথায় আসলে আমি হাততালি, ডায়লগগুলো এরকম করা, যে যেমন এটা ওই ডায়লগটা আমার কোরাইটার যে আদনান ভাই, উনি খুব ভালো লেখে, ওনার ডায়লগ সেন্স খুব ভালো। আমরা কিছু ডায়লগ ঠিক করে রাখছিলাম, খেয়ে দিবোটা আমরা খেয়ে দিব, ভয় পাচ্ছি, আমি শুটিংয়ে ঠিক করছি। আর ডায়লগ খুব হিট হয়েছিল, যে মিশা ভাই বলে যে ও একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে, সাকিব বলে আমি ন্যাশনাল লেভেলে খেলবো। এটা আমার যখন স্ক্রিপ্ট রিডিং এর সময় আমরা জানি এটা ব্লকবাস্টার হিট হবে, আপনার যখন লাগছে, হ্যাঁ আমি তখনই জানি। আর চন্দ্র ভাই ভয় পাচ্ছিসটা তো মনে হচ্ছিল, চন্দ্র ভাই শুট করার সময়, চন্দ্র ভাই ওই ফার্স্ট দিন শুট ছিল, ওই শুটটা করার সময় আমি চন্দ্র ভাইকে বললাম, ভাই কি জানি একটা মিসিং মনে হচ্ছে, আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি বলেন যে তুফান খুব ভয় পাচ্ছি রে। আচ্ছা আচ্ছা, আর চন্দ্র ভাই এত বিউটিফুল অ্যাক্টর, উনি এইটাকে এমনভাবে বললো, এটা একটা অন্য লেভেলে চলে গেল। রাফি, আমি কি মিস করেছি কিনা যে যখন টিজারটা ছাড়লা, যেই ভয় পাইছিরের যে মোমেন্টাম ছিল সেটা অন স্ক্রিনে ছবিতে ছিল না, ওটা টিজারের জন্য শুট করা, ওটা শুধু টিজারের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো ওটা তুফানটুকু ছিল সিনেমাতে, তুফান, হ্যাঁ তুফানটা, রাইট। ভয় পাইছিরা অন্য একটা ডায়লগ ছিল, সেই সিনটা আমরা দেখাইতে চাই নাই। ওকে ওকে, ওটা ছিল তুফানকে অন্য একটা খুব ক্লাইম্যাক্সে ওই ডায়লগটা ছিল, তো ক্লাইম্যাক্সটা আমরা টিজারে তো দেখাবো না। আচ্ছা, দ্যাটস ওয়াই আমরা শুট করার সময় এটা টিজারের হিসাবে শুট করছি, যে এক্স্যাক্টলি একটা বিষয় খুবই অ্যাপ্রিশিয়েট করে, মানে পাবলিক ডোমেইনে অনেকবার বলছি যে ছোট ছোট ক্যারেক্টারগুলো খুব জাত অভিনেতাদের নেওয়া হয় না। এটা যেহেতু অনেকগুলো ছবি, প্রায় এটা বোধহয় 8ম ছবি রাফির, সো সেই জায়গা থেকে কি এটা কি একটা বাজেট ম্যাটার করে কিনা, যে ছোট একটা ক্যারেক্টার হঠাৎ করে আমি সেলিমকে দেখছি। 8ম ছবি না আমার, পোড়ামন্টু, দহন, পরাণ, দামাল, 7 নম্বর, পোড়ামন্টু, দহন, দামাল, পরাণ, সুরঙ্গ, তুফান, 6 নম্বর ছবি। 6, হ্যাঁ 6। আচ্ছা, আমরা ওয়েব সিরিজ মিলাই বলছি। আচ্ছা, 6 নম্বর ছবি। ছোট ছোট ক্যারেক্টারগুলো আমরা সাধারণত অনেক অচেনা দেখে অভ্যস্ত হয়ে গেছি। শাকিব খানের অনেক ছবিতেই মানে খালা চরিত্র, দুলাভাইয়ের চরিত্র, এগুলো চিনি না, ওই ছবিতে একটাই হয়তো কাজ করেছে, এরপর আর নাই। কিন্তু এখানে ছোট ছোট চরিত্রে দেখেছি, শহীদুল সেলিম আসছেন, মিশা ভাই আসলো। এইটা কি তোমার একদম ফিক্স কল ছিল, নাকি বাজেট যেহেতু ফুলফিল একদম ভরপুর বাজেট এসছে? এবং বাজেট বাংলাদেশ সিনেমা থাকে না, বাজেট নিয়ে ক্রাইসিস করতেই হয়। আমার যেটা ছিল যে প্রতিটা সিনেমা আমার ক্যারেক্টার আমি খুব ইম্পর্টেন্ট দিই। আমি শুধুমাত্র নায়কটাকে ভালো নিয়ে নিলাম, যেটা হয় আপনার যেটা বললেন, এটা কেন হয়, ডিরেক্টর শুধু নায়কটাকে চুজ করে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা ঠিক করে কাস্টিং, তো কি করে ওর খালা, ওর পরিচিত, ওর একটা পরিচিত আর্টিস্ট, এরকম বিভিন্ন ঢুকায় সিনেমাটাকে নষ্ট করে ফেলে। আমি একটা ডায়লগ যে দিবে বা যে ডায়লগ নিয়ে পাসিং, সেটাও আমি ঠিক করছি আসলে। আমি অফিসে, এই জন্য বললাম এই ইন্টারভিউটা যদি আমার অফিসে হইতো ভাই, তাহলে আরো ভালো হইতো। কেন প্রতিটা, আমি জানি আমি একদিন দাওয়াত দিব আমার অফিসে, অফিসে আমি একটা শো করবো, আমি কিভাবে প্রিপারেশন করি। আচ্ছা, প্রতিটা ক্যারেক্টার, প্রতিটা ডিজাইন, মানে আমার একটা বিরাট বড় বোর্ড আছে, অনেক বড়, এই রুমের থেকে বড় একটা বোর্ড আছে, সেই বোর্ডে প্রতিটা ক্যারেক্টার ডিজাইন ছিল। মিশা ভাই এখানে দাঁড়াবে, মিশা ভাইয়ের সাথে কে দাঁড়াবে, এই 5 জনের ছবি, এইভাবে তার ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, তার গায়ের কালার কি থাকবে, ওনার ড্রেসটা কি থাকবে, মানামাই এটা কি রেফারেন্সে হবে, এক্স্যাক্টলি প্রতিটা জিনিস ছিল। আমি আপনাকে একটা জিনিস দেখাই, দর্শকে দেখানোর দরকার নেই, এটা হচ্ছে আপনার জন্য আর কি, আপনি জাস্ট একটা জিনিস বুঝতে পারবেন। এইভাবে প্রি প্রোডাকশন করে তারপরে। আচ্ছা, আমি জাস্ট একটা জিনিস দেখাই, ওকে কাটি ইয়ে করে নি।
আমি জাস্ট একটা জিনিস আপনার দেখাই, কারাগার